ইভানের কথা শুনে কায়েস মাথা নেড়ে সম্মতি জানায়। কায়েস আর ইভান একসাথে হাঁটতে শুরু করে। দুপুরে গরমের মধ্যে ধারার আম্মা মানে শাপলা রান্নাঘরে গরম চুলোর পাশে বসে চুলার উপরে বসিয়ে রাখা তরকারি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছে। তার ছোট যা ঋতু পুকুর পাড়ে গিয়েছে বাকি সব কেটে রাখা তরকারি ধুয়ে আনতে। বাড়ির সমস্ত কাজ দুই যা এবং সম্রাটের বউ মিলে করে। তার শাশুড়ি আম্মার বয়স হয়েছে, তাকে আর তারা রান্নাঘরে আসতে দেন না। জোনাকি বাড়ির সকলের কাপড় চোপড় নিয়ে বসেছে বাড়ির কলতলায়। জোনাকি বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে ধারাকে কোনো কাজ করতে দেয় না জোনাকি। ধারা রান্না বান্না বা ঘরের সমস্ত কাজে পারদর্শী। ধারা খুব ছোট বয়সে শখের বসে রান্নাটা শিখে নিয়েছে। মাঝে মধ্যে বাড়ির সবাইকে রান্না করে খাওয়াই ধারা। ঋতু পুকুর পাড়ে থেকে কেটে রাখা সব তরকারি ধুইয়ে এনে রেখে শাপলার দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, আপা, আজকে ভাইজানের শরীর খারাপ। শাপলা রান্না করার মাঝে ঋতুর কথা শুনে ঘাড় ঘুরিয়ে ঋতুর দিকে তাকায়। কপালে চিন্তার ভাঁজ তুলে বলল, কই না তো, তার শরীর স্বাস্থ্য তো ঠিকই আছে, হঠাৎ এই প্রশ্ন করলে যে কিছু হয়েছে? ঋতু শাপলার দিকে তাকিয়ে সব কথা শুনে বলল, না মানে ভাইজানকে তো কখনো ও সময় বাড়িতে দেখিনি, তাই। বিয়ের এত বছর হতে চললো, আমাদের কিন্তু কোনো কারণ ছাড়া ভাইজানকে তো কখনো বাড়িতে দেখিনি এই দুপুরবেলা, তাই চিন্তা হচ্ছে ভাইজানের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। ঋতুর কথা শুনে শাপলার চিন্তা আরো মনের মধ্যে জেগে বসে। শাপলা চিন্তিত সুরে বলল, বলিস কি, তোর ভাইজান এখন বাড়িতে? কখন ফিরেছে তিনি বাড়িতে? জানিস কিছু? ঋতু মৃদু স্বরে বলল, আমি তরকারি ধুতে পুকুর পাড়ে যাওয়ার সময় দেখলাম ভাইজান বাড়ির দিকে আসছে। চোখ মুখ অবস্থা কেমন থমথমে লাগছিল। আমার তো তার মুখ চোখের অবস্থা দেখে মনে হচ্ছিল হয় তিনি অসুস্থ, না হয় কোনো বিষয় নিয়ে তিনি চিন্তিত আছে। কথাটুকু শুনে শাপলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। ঋতুর দিকে তাকিয়ে আহত গলায় বলল, তুই একটু এদিকটা সামলে নে, আমি তোর ভাইজানের কাছে যাচ্ছি। না জানি মানুষটার কি হয়েছে, দুঃখ কষ্ট তো কখনো মুখ ফুটে কিছু বলে না। ঋতু আশ্বাস দিয়ে বলল, আপা তুমি চিন্তা করো না, আমি এদিকটা সামলে নিতে পারবো। তুমি এখন ভাইজানের কাছে যাও, গিয়ে দেখো তার কি অবস্থা। শাপলা মাথা দুলিয়ে সম্মতি জানে। আর না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে যায় শাপলা। মানুষটা খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। বৈদ্যুতিক পাখা না চালিয়ে হাত পাখা দিয়ে বাতাস করছে তিনি। শাপলা ভালো করে একবার মানুষটার দিকে তাকিয়ে ব্যস্ত পায়ে গিয়ে বৈদ্যুতিক পাখার সুইচ অন করে। খট করে শব্দ হয়ে মাথার উপরে সিলিং ফ্যান ঘুরতে শুরু করে। হাত পাখার বাতাস থামিয়ে চোখ খুলে মাথার উপর তাকায়। ফ্যানটা নিজ গতিতে ঘুরছে, কিন্তু সে তো ফ্যান ছাড়েনি। তাহলে নাকি অতিরিক্ত চিন্তার কারণে সে যে ফ্যান ছেড়েছিল সেটাও ভুলে গেছে। কিন্তু এই শীতের মধ্যে তো আর তার ফ্যান ছাড়ার কথা না। সে যাই হোক, এখন আর এসব কথা চিন্তা না করে ফ্যানের বাতাসে শরীর শীতল করছে তিনি। সিলিং ফ্যান থেকে চোখ সরাতে দেখতে পায় শাপলাকে। খাটের পাশে দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার দুশ্চিন্তার ছাপ। সোজা হয়ে বসেন তিনি, গলা পরিষ্কার করে শাপলার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে তুমি? শাপলা এগিয়ে এসে তার পাশে বসে। তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে মৃদু স্বরে বলল, কি হয়েছে আপনার? আপনার চোখে মুখের অবস্থা এমন কি করে হলো? আপনি কি অসুস্থ বোধ করেছেন, নাকি কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত? রফিক দুলাল চিন্তার মাঝে মৃদু হেসে বলল, বাহ বাহ, একসাথে এতগুলো প্রশ্ন, কোনটা রেখে কোনটার উত্তর দেই? শাপলা কপট রাগ দেখিয়ে বলল, আপনি আমার সাথে এমন মজা করছেন? এদিকে আপনার চিন্তায় এই শীতের মধ্যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। বলুন না কি হয়েছে আপনার? শেষের কথাগুলো মোলায়েম গলায় বলল শাপলা। রফিক দুলাল দীর্ঘশ্বাস ফেলে বলল, বলবো তো, তোমাকে বলবো না তো আর কাকে বলবো? এটুকু বলে থামে রফিক দুলাল। শাপলা তার মুখের দিকে তাকিয়ে আছে সবটা শোনার জন্য। তিনি আবার বলল, আজ সকালে দোকানে যাওয়ার পরে আমার ধারা আম্মা জানের জন্য একটা বিয়ে সম্বন্ধ এসেছে। ছেলে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে সে। ছেলের বাবা বেঁচে নেই, বিরাট অবস্থা তাদের। ছেলের বড় দুই ভাই আছে, তারা বিয়ে থা করে সংসার নিয়ে ব্যস্ত। শাপলা অবাক গলায় বলল, এই গ্রামে আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া ছেলে পেলে কোথায়?
এই গ্রামের সব থেকে শিক্ষিত বাড়ি হলো চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যানের এক ছেলে ডাক্তার, কিন্তু সে তো শহরে থাকে। আপনার ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে পেলেন কোথায়? রফিক দুলাল ছোট নিঃশ্বাস ফেলে বলল, ছেলে আমাদের গ্রামের নয়, দেশে ঢাকা শহরের বাসিন্দা। ছোট থেকে লেখাপড়া করেছে বিদেশে। শুনেছি ছেলের বাপ দাদার অনেক নামডাক আছে। ওই যে আফজাল আছে না, তার মামাতো বোনের ছোট ছেলে হলো পাত্র। সেই ছেলে নাকি জন্মের পর কখনো গ্রাম দেখেনি, তাই তাকে সাথে নিয়ে গ্রাম দেখাতে এসেছে আফজালের মামাতো বোন, মানে ছেলের মা। তখনই নাকি ছেলের মা রাস্তায় আম্মাজানকে দেখে পছন্দ করে ফেলে তার ছেলের বউ হিসেবে। আজ ছেলের মা আফজালকে পাঠিয়েছে আমার সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য। শাপলা বিস্ময় গলায় বলল, আপনি শাহেদা চাচির বড় ছেলে আফজাল ভাইয়ের কথা বলছেন? 2 দিন আগে শাহেদা চাচি আমাদের বাড়িতে এসেছিলেন, সঙ্গে ছিল একজন ভদ্র মহিলা। পরে জানতে পারি সে নাকি শাহেদা চাচির ভাতিজি। ধারা তাদের রাস্তায় সাহায্য করেছিল বলে ওর সঙ্গে দেখা করতে এসেছিল সে। আপনি কি তার ছোট ছেলের কথা বলছেন? রফিক দুলাল ছোট করে বলল, আমি তো তাকে দেখিনি, তাই নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে উনি ছেলের মা। আর তোমার বর্ণনা অনুযায়ী তো একদম মিলে যাচ্ছে সবকিছু। শাপলা রফিক দুলালের দিকে তাকিয়ে সে গভীর চিন্তায় মগ্ন। শাপলার এতদিন রাতে ঘুম হতো না, তার আদরের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে। বিয়ে ভেঙে যাওয়ার পরে লোকের অনেক নিন্দা মন্দ কথা শুনেছেন তিনি। কোনো ভালো মনের ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে পারবেন কিনা তাই ভেবে তার রাতের ঘুম চলে গিয়েছিল। কিন্তু আজ হঠাৎ করে এত ভালো সম্বন্ধ পেয়ে কি করবেন তিনি বুঝতে পারছেন না। শাপলা তার স্বামীর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আপনি আফজাল ভাইকে এই বিষয়ে হ্যাঁ বা না কিছু বলেছেন? রফিক দুলাল মাথা নাড়িয়ে বলল, না বলেছি ভেবে তাকে জানাবো। শফিক আর সম্রাট জানে এই বিষয়ে। অভি আর হাবিবকে ফোন করা হয়েছে, তারা আজ সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। পরে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের। একা একা নদীর পাড়ে মন খারাপ করে বসে আছে ধারা। আজ ওর মনটা ভালো নেই, মন খারাপ, ভীষণ রকম মন খারাপ। কিছুই ভালো লাগছে না ওর, সবকিছু কেমন হয়ে গেছে, বিষাদের মতো লাগছে। দুপুর থেকে দেখছে বাড়ির লোকজন মুখ ভার করে চলাফেরা করছে। ধারা কিছু জিজ্ঞেস করলে সবাই এড়িয়ে চলে যাচ্ছে ওকে। এদিকে জান্নাতকে সে কখন আসতে বলেছে, কিন্তু এখনো তার কোনো হদিশ নেই। এখানে আর কতক্ষণ বসে থাকবে একা একা? অন্যদিকে আবার একা একা বসে থাকতে ভালোই লাগছে। শীতের শেষ বিকেলে মৃদু বাতাস, ভীষণ রোমাঞ্চকর একটা পরিবেশ। ওর অন্য পাশে স্কুলে পড়ুয়া কয়েকটা ছেলে বসে আছে। তাকিয়ে দেখে বন্ধুদের সাথে বেশ মজা করছে ছেলেগুলো। ধারা বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। বসা থেকে উঠে দাঁড়াই ধারা। বাড়ি ফেরার রাস্তার দিকে তাকায়। না, এখনো জান্নাতের কোনো হদিশ নেই। বিরক্ত লাগছে সবকিছু। আর কতক্ষণ বসেও ভেবেছিল জান্নাতের সঙ্গে মন খুলে কথা বলে মনটাকে হালকা করবে, কিন্তু তা বোধহয় হবে না। প্রায় ঘন্টাখানেক সময় হলো বসে আছে ও, আর দাঁড়িয়ে না থেকে ধারা বাড়ির পথ ধরে। সন্ধ্যা হয়ে আসছে, ধীরে ধীরে চারদিক অন্ধকার হয়ে আসছে। সূর্য অস্ত যাবে যাবে অবস্থা। বাড়ির অনেকটা কাছাকাছি চলে গেলে দেখা পায় জান্নাতের। রাস্তায় দাঁড়িয়ে ফোন ঘাটাঘাটি করছে। তা দেখে ধারার মেজাজ 400 ডিগ্রি খারাপ হয়েছে। অর্জুন এতক্ষণ নদীর পাড়ে বসে অপেক্ষা করছিল, আর ও কিনা এখানে নিশ্চিন্তে দাঁড়িয়েছে। ধারা ওকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে জান্নাত ধারাকে দেখতে পেছন থেকে ডাকতে শুরু করে। জান্নাত। ধারা নিজের গতিতে এগিয়ে যাচ্ছে। জান্নাত পেছন থেকে দৌড়ে ধারার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কখন থেকে ডাকছি, শুনতে পাসনি? ধারা উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। জান্নাত অবাক হয়, আবার ধারার সামনে গিয়ে বলল, কি হয়েছে, কথা বলছিস না কেন? ধারা মুখ খোলে। ভেবেছিল ওর সঙ্গে কথা বলবে না। ধারা ঝাঁঝালো কণ্ঠে বলল, কে আপনি? আর মাঝ রাস্তায় বিরক্ত করছেন কেন আমাকে? জান্নাত অবাক গলায় বলল, ও বাবা, এখন আমাকে চিনতে পারছেন না? তা আমার উপর রাগ করে আছিস কেন, তা কি জানতে পারি? ধারা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কেন রাগ করতে যাব? আমি কে রাগ করার? প্রায় ঘন্টা খানেক বসেছিলাম নদীর পাড়ে কারোর জন্য, কিন্তু তার তো সময়ই হয়নি আমার সঙ্গে দেখা করার। জান্নাতে নদীর পাড়ে যাওয়ার কথাটা মনে পড়তে দাঁত দিয়ে জিভ কেটে মাথায় হালকা থাপ্পড় দিয়ে করুণ গলায় জান্নাত বলল, জানু প্লিজ রাগ করিস না, আসলে হয়েছে কি। জান্নাতের কথা সম্পূর্ণ করতে না দিয়ে ধারা বলল, বললাম তো আমি রাগ করিনি। এবার আপনি আমার পথ ছাড়ুন, বাড়ি যেতে হবে আমাকে।
জান্নাত নিজের কান ধরে করুণ গলায় বলল, মাফ করে দে না, আসলে আসার সময় একটা বিস্ময়কর ঘটনা ঘটেছিল, তাই নদীর পাড়ে যাওয়ার কথা একদম ভুলে গেছিলাম। ধারা জান্নাতের দিকে তাকায়। ওর এমন বাচ্চাদের মতো কান ধরা দেখে জান্নাত নিজের হাসি লুকিয়ে বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। পরে এমন করলে তোর সাথে আর জীবনেও কথা বলবো না। জান্নাত ধারাকে জড়িয়ে ধরে বলল, না না জানু, আমি আর কখনো এমন করব না। চল এখন কোনো এক জায়গায় বসে কিছুক্ষণ গল্প করি। ধারা জান্নাতকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এখন আর বসে গল্প করার সময় নেই, সূর্য ডুবে গেছে প্রায়। এখন আমাদের দুজনকেই বাড়িতে ফিরতে হবে। জান্নাত ছোট করে বলল, কিন্তু তুই আমাকে কি জন্য ডেকেছিলি তা তো জানাই হয়নি। ধারা কথা ঘুরিয়ে নেওয়ার জন্য বলল, তেমন কিছু না, এমনি। ওদের কথা বলার মাঝে গ্রামের এক বয়স্ক চাচা ওদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ধারাকে দেখে সে দাঁড়ায়। ধারার দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, ধারা, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? এদিকে তোর ছোট ভাই এতক্ষণ বোধহয় বাড়িতে পৌঁছে গেছে। ধারা অবাক হয়েছে চাচার কথা শুনে। অবাক গলায় বলল, কি বলেছে চাচা? ছোট ভাইয়ার তো আরো 2 সপ্তাহ পর বাড়ি আসার কথা। চাচা ব্যস্ত গলায় বলল, সেসব কথা আমি তো আর কিচ্ছু জানি না। আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফেরার সময় দেখলাম তোর ছোট ভাই তোদের দোকানে ঢুকছে, তাই বললাম। সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাড়ি ফিরতে হবে এখন। তোরাও আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না, বাড়ির পথ ধর। আমি চাই, আমার দেরি হয়ে যাচ্ছে। চাচা কথাগুলো বলে আর না দাঁড়িয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করে। ধারা চিন্তার মাঝেও জান্নাতের দিকে তাকিয়ে দুষ্টুমির সুরে বলল, ভাবি চলেন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ওদিকে আমার ছোট ভাইয়া না জানি কতক্ষণ বাড়ি এসে আমার জন্য অপেক্ষা করছে। ভাবি একটু তাড়াতাড়ি চলুন। জান্নাত ধারার কথা শুনে লজ্জা পায়, কিন্তু তা ধারার সামনে প্রকাশ না করে ওর দিকে তেড়ে গিয়ে বলল, তবে রে দাঁড়া তুই, আজ তোর হচ্ছে। ধারা সে কি আর দাঁড়ায়, সে দৌড়ে কিছু দূর এগিয়ে যায়। আবার দাঁড়িয়ে জান্নাতের দিকে তাকিয়ে মৃদু চিৎকার করে বলল, ভাবি এইভাবে রেগে ননদের সঙ্গে কথা বলা ঠিক না। আমি কিন্তু ভাইয়ার কাছে তোমার নামে নালিশ দিব। এটুকু বলে ধারা আর দাঁড়ায় না, দৌড়াতে শুরু করে। জান্নাত ও ধারার পেছন পেছন ধারাকে গালি দিতে দিতে দৌড়াতে থাকে। জান্নাত একবার ধারাকে আজ হাতের নাগালে পেলে ওর খবর আছে। জান্নাত ধারাকে ধরতে পারে না, সে দৌড়ে বাড়ির সামনে চলে আসে। ধারা ঝুঁকে নিজের হাঁটুতে 2 হাত দিয়ে হাঁপাতে শুরু করে। 2-3 মিনিট পরে ধারার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলে সে উঠে সোজা হয়ে দাঁড়ায়, আনমনে রাস্তার দিকে তাকায়। অভি কাঁধে ব্যাগ নিয়ে এদিকে আসছে। ধারার মধ্যে দুষ্টুমি সত্তা উদয় হয়। লুকিয়ে পড়ে গাছের পেছনে। অভি যে গাছটার পাশ কাটিয়ে চলে যাবে ঠিক তখনই ধারা অভির সামনে লাফিয়ে পড়ে ভয় দেখায়। এমনিতেই সন্ধ্যাবেলায় তার উপরে ধারার এমন উদ্ভট কাণ্ড। অভি ভয় পেয়ে যায়। ধারা লাফিয়ে ওর সামনে পড়ার সময় কয়েক কদম পিছিয়ে যায় অভি। ধারাকে দেখে নিজের বুকে ফুঁ দিয়ে অভি কপট রাগ করে বলল, ওই বেতনি, ওই তোর কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু আমার পিছনে লাগা, তাই না? বাড়িতে আসতে না আসতে শুরু হয়ে গেছে তোর বাদরামি। ধারা অভির দিকে তেড়ে গিয়ে বলল, ওই বান্দর, ওই আমি পেতনি না, বুঝলি? আমি তোর বউ। অভি মুখ বাঁকা করে বলল, শোন, পেতনিদের মতো দেখতে হবে না, আমার বউ। দেখে নিস, খুব মিষ্টি হবে, মেয়ে আমার বউ হবে। তখন তুই দেখবি আর লুচির মতো ফুলবি। ধারা রেগে গিয়ে অভির চুলগুলো 2 হাত দিয়ে ধরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোর এত বড় সাহস, তুই বলিস কিনা আমি লুচির মতো ফুলবো তোর বউকে দেখে? হ্যাঁ, তুই বাড়িতে চল আমার সঙ্গে। আজ আব্বাজানকে বলে তোকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি আমি। অভি করুণ গলায় বলল, বোন আমার, তুই আমার চুলগুলো ছাড়, মাথায় ভীষণ ব্যথা পাচ্ছি আমি। ধারা অভির চুলগুলো ছেড়ে দেয়। অভির দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বাড়ির দিকে চলে যায়। অভি ধারার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে হাসে। সন্ধ্যের পর থেকে বাড়িতে জমজমাট পরিবেশ। অনেকটা অনুষ্ঠান বাড়ির মতো বাড়ির অবস্থা। আর হবে নাই বা কেন? আজ বাড়ির 2 ছেলে কতদিন পর বাড়িতে ফিরেছে। সবাই আজ কতদিন পরে একত্র হয়েছে। হাবিব সন্ধ্যের পরেই বাড়িতে ফিরেছে। এখন সে পুকুর পাড়ে গোসল করছে। ধারার দাদি আম্মা সে ঘরের সামনের বারান্দায় বেতের মোড়া পেতে বসেছে। সবার কাজকর্ম সে খতিয়ে দেখছে। রফিক দুলাল আর শফিক দুলাল দুজনেই রফিক দুলালের ঘরে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। ইতোমধ্যে জোনাকি তাদের জন্য চা আর হালকা নাস্তা দিয়ে গেছে ওই ঘরে।
অভি বাড়ির বাইরে বের হয়েছে ওর গ্রামের বন্ধুদের সঙ্গে দেখা করতে। সম্রাট সেতু এখনো বাড়িতে ফেরেনি। ধারা বাড়ির সবার সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে। সব মিলিয়ে বাড়ির সবাই ব্যস্ত। হাবিব পুকুর থেকে গোসল করে এসে ধারাকে ডাক দিয়ে বলল, এই বোন, শোন না, তুই আমার ভেজা কাপড় চোপড়গুলো একটু বারান্দায় মেলে দিবি? আমি ধুয়ে দিয়েছি কাপড় চোপড়গুলো। ধারা চোখ রাঙিয়ে বলল, তুমি এত দূর থেকে জার্নি করে এসে কাপড় চোপড় ধুতে কেন লেগে গেলে ভাইয়া? আমাকে কিংবা বাড়ির অন্য কাউকে বললেই তো এগুলো ধুয়ে দিত। হাবিব খুব বিচক্ষণ ছেলে। হাজারো চিন্তার মাঝে মাথা ঠান্ডা করে কাজ করা যেন হাবিবের একটা প্রধান গুণ। হাবিব হালকা হেসে বলল, হ্যাঁ, তো কি হয়েছে? আজকে তোরা সবাই ব্যস্ত, কাল না হয় আমার জামা কাপড়গুলো তুই ধুয়ে দিস। এখন যা, ওগুলো বারান্দায় মেলে দিয়ে আয়। ধারা হাবিবকে কিছু না বলে উত্তরে মুখ বাঁকা করে চলে যায়। হাবিব এসে বাড়ির ভেতর চলে যায়। খাবার টেবিলে সবাই টুকটাক কথা বলতে বলতে রাতের খাওয়া দাওয়া করছেন। আফজাল মিতা বেগমের সাথে টুকটাক কথাবার্তা বলছে। শাহিদা বানু পাশে একটা চেয়ারে বসে সবার খাবার তদারকি করছে। কারো প্লেট খালি হওয়ার আগেই শাহিদা বানু তার বৌমাদের ডেকে প্লেট আবার খাবার দিয়ে ভরে দিচ্ছে। খাবার মাঝে ইভান হঠাৎ করে শব্দ করে হেসে দেয়। সবাই চমকে উঠে ইভানের দিকে তাকায়। সকলের কেন্দ্রবিন্দু ইভান। কৌতূহলী গলায় কায়েস বলল, ভাইয়া তুমি হাসছো কেন এভাবে? ইভান ঠোঁট চেপে হাসি থামানোর চেষ্টা করে বলল, সরি, আমি এমনি হাসছিলাম। তোমার খাওয়া দাওয়া কন্টিনিউ করো। একে একে সবার দৃষ্টি সরিয়ে নেয় ইভানের উপর থেকে। কিন্তু একজন তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দিকে। যে ছেলে সচরাচর হাসে না, সে ছেলে কোনো কারণ ছাড়াই এমন শব্দ করে হাসতে শুরু করেছে। কেমন সন্দেহের লাগছে বিষয়টা মিতা বেগমের কাছে। তিনি চোখগুলো ছোট ছোট করে ইভানের দিকে তাকিয়ে থাকে। পরখ করে ইভানের হাবভাব দেখছে। এখনো ঠোঁট চেপে হেসে যাচ্ছে ছেলেটা। ইভানের হাবভাব দেখে তিনি তার মনের তীব্র সন্দেহের বীজ বুনতে শুরু করে। কোন রকমের খাবার শেষ করে মিতা বেগম টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে ইভানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, বাবু, খাওয়া শেষ হলে আমার ঘরে একবার আসিস তো, দরকার আছে তোর সঙ্গে। মিতা বেগম দাঁড়ায় না, গুটি গুটি পায়ে চলে যায় তার ঘরের দিকে। ইভান ও রাম্মুর যাওয়ার দিকে তাকিয়ে কপালে চিন্তার ভাঁজ ফুটিয়ে ভাবতে শুরু করে। হঠাৎ করে ভেবে বলল, কেন ও রাম্মু? কিছু কি হয়েছে? না, আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে গিয়ে দেখি কি হয়েছে ও রাম্মুর। নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ইভান। গুটি গুটি পায়ে এসে মিতা বেগমের ঘরের দরজার সামনে দাঁড়ায় ইভান। বিছানায় আছোয়া হয়ে বসে থেকে কোনো বই পড়ছেন তিনি, হয়তো কোনো উপন্যাস বই। ইভান গলা পরিষ্কার করে বলল, আম্মু। মিতা বেগম বইয়ের পাতা ভাঁজ করে রেখে দরজার দিকে তাকায়। ইভান দাঁড়িয়ে আছে। মিতা বেগম মৃদু স্বরে বলল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর ভিতরে এসে বস। মিতা বেগমের কথা অনুযায়ী ইভান এসে বিছানায় বসে তার পাশে। ইভান জিজ্ঞাসু দৃষ্টিতে ও রাম্মুর দিকে তাকায়। মিতা বেগম তার হাতে থাকা বইটার পাশে বালিশের উপর রেখে ইভানের দিকে তাকিয়ে বলল, কিছু কি হয়েছে তোর? ইভান অবাক গলায় বলল, কি হবে আমার আবার? মিতা বেগম ধীর গলায় বলল, তাহলে কিছুক্ষণ আগে খাওয়ার টেবিলে অমন করে হাসছিলি কেন? ইভান ও রাম্মুর কথা শুনে হাসে, শব্দ করে হাসে। মিতা বেগম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। ইভান ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, তুমি হয়তো তোমার ছেলে এমন পাগলের মতো হাসি থেকে অবাক হচ্ছ, তাই তো? আসলে অবাক হওয়ারই কথা। তুমি যখন কাল বললে ধারা নামের মেয়েটার সঙ্গে তুমি আমার বিয়ে দিতে চাও, তখন আমার খুব রাগ হয় তোমার উপর। অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যাই। কিন্তু আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, তাই তো অভিমান করে বেশিক্ষণ থাকতে পারিনি। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে আসি। মনে মনে সিদ্ধান্ত নেই, বিয়ে যদি ঠিকও হয় তাহলে ধারা নামের মেয়েটাকে কিছু একটা বলে বিয়েটা ভেঙে দিতে হবে। দুপুরের পর একা একা বের হয়ে গ্রাম ঘুরতে। তুমি তো জানো মিউজিক্যাল ভিডিও করে আমার বেশ নামডাক হয়েছে। সেই সূত্রে গ্রামের কিছু তরুণ তরুণী আমাকে চিনে ফেলে। ওদের সাথে কথা বলতে বলতে আরো দেরি হয়ে যায়। বিকেলের দিকে দেখা হয় ধারা নামের মেয়েটির সাথে। অবশ্য ধারা আমাকে দেখেনি, আমি ওকে দেখেছি। ওকে একা একা হাঁটতে দেখে আমি ওকে ফলো করি। কিছু দূর যাওয়ার পর আমি ওর আর ওর বেস্ট ফ্রেন্ডের দুষ্ট মিষ্টি ঝগড়াগুলো দেখতে থাকি। জানো আম্মু, ধারা মেয়েটা না খুব বিচ্ছু।
ধারা তার বেস্ট ফ্রেন্ডকে ভাবি বলে খেপিয়ে দৌড়ে পালায়। আমি ওর সঙ্গে দৌড়াতে গিয়ে হাঁপিয়ে গিয়েছি প্রায়। দৌড়ে গিয়ে থামে একটা বাড়ির সামনে। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি একটা গাছের পেছনে লুকিয়ে গিয়েছে ধারা। কাঁধে ব্যাগ নিয়ে একটা ছেলে গাছটা অতিক্রম করতে যাওয়ার সময় ধারা লাফিয়ে তার সামনে পড়ে। তখন ছেলেটার মুখ দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে ছেলেটা ওকে পেতনি বলায় ও ছেলেটার চুল ধরে সে কি টানাটানি। পরে জানতে পারি ছেলেটা ধারার ছোট ভাই, শহর থেকে ফিরেছে তখন মাত্র। তখন এই কথাগুলো মনে পড়ে, তাই খাবার টেবিলে হাসছিলাম। মিতা বেগমের ঠোঁটে দুষ্টু হাসি। মিতা বেগম দুষ্টুমির সুরে বলল, তুই যখন ধারাকে বিয়ে করতে চাস না, তাহলে ওর কথা মনে করে হাসছিস কেন? তোর কথা শুনে আমার ভাবা শেষ। তুই যখন ধারাকে বিয়ে করতে চাস না, তাহলে আমি আর তোর সাথে ওকে বিয়ে দিব না। ইভানের মুখে কালো হয়ে যায়। ছোট করে বলল, তুমি সত্যি ধারার সাথে আমার বিয়ে দেবে না? মিতা বেগম ঠোঁট চেপে হাসে। ইভান মাথা নিচু করে তাকায়, তা দেখতে পাচ্ছে না। মিতা বেগম হাসি চেপে রেখে বলল, না, তুই যখন বিয়ে করতে রাজি না, তাহলে আমি আর তোকে জোর করে বিয়ে দিব না। ইভানের রাগ হয়, খুব রাগ হয়। রাগ চেপে রাখতে না পেরে রাগী গলায় বলল, কেন জোর করবে না তুমি? কাল তো খুব জোর করছিলে, তাহলে আজ কেন জোর করবে না? ইভানের রাগ ক্রমশ বাড়তে শুরু করে। ইভান এখানে থাকলে হয়তো আরো রাগারাগি করবে, তাই ইভান বফা থেকে উঠে অনহন নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। মিতা বেগম ইভানের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। ধারা সেই কখন থেকে বসে বসে হাঁসফাঁস করছে, বারবার জোনাকি ভাবির দিকে তাকাচ্ছে, সেও কিছু বলছে না। ঘরের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করেই যাচ্ছে ধারা। জোনাকি এক দুবার তাকিয়ে পরে আবার মোবাইল ফোন ঘাটাঘাটি করতে করতে বলল, কি রে, এমন হাসপাস করছিস কেন? সুস্থ হয়ে দুদণ্ড বসতে পারিস না? ধারা জোনাকির দিকে তাকিয়ে বলল, তুমি কি করে এত নিশ্চিন্তে বসে আছো তাই আমি বুঝতে পারছি না ভাবি। আমাদের বাদ দিয়ে ওরা কিসের মিটিং করছে তা আমাদের অবশ্যই জানতে হবে। তুমি যাবে আমার সঙ্গে, না হলে আমি একাই যাব। জোনাকি ফোন রেখে ধারার দিকে চোখ বড় বড় করে তাকায়। জোনাকি মৃদু চিৎকার করে বলল, এই, তোর কি মাথা গেছে নাকি? বাড়ির বড়রা কি নিয়ে মিটিং করছে, সেখানে আমরা গিয়ে কি করব? আর আমাদের যদি দরকার হতো অবশ্যই আমাদের ডাকা হতো। আর তোর যদি এতই জানার ইচ্ছে থাকে, তাহলে আমি পরে তোর ভাইয়াকে কাছ থেকে জেনে তোকে বলবো। ধারা মুখ গোমরা করে জোনাকির পাশে বসে বলল। তোর ভাল লাগে না কিছু? জোনাকি আর কিছু না বলে আবার ফোন ঘাটাঘাটি শুরু করে দেয়। প্রায় বাড়ির সকলে বসে আছে ধারার দাদি আমার ঘরে। আজ সেখানে বসে সব আলোচনা হবে। সবাই অনেকক্ষণ টুকটাক কথা বলার পরে ধারার আব্বাজান গলা পরিষ্কার করে গম্ভীর করে বলল, অনেক তো হাবিজাবি কথাবার্তা হয়েছে, এবার আসল কথা আসা যাক, যার জন্য অভি এবং হাবিবকে ইমার্জেন্সি বাড়িতে আসতে বলা। আমার ধারা আম্মা জানের নতুন করে আবার একটা বিয়ের সম্বন্ধ এসেছে। অন্য কোনো সম্বন্ধ হলে আমি তোদের বাড়িতে আসতে বলতাম না। আফজাল ভাই সম্বন্ধটা নিয়ে এসেছে তার মামাতো বোনের ছোট ছেলের জন্য। ছেলে নাকি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছে, বিরাট অবস্থা তাদের, কোনো কিছুর কমতি নেই। আফজাল ভাইয়ের কাছে শুনেছি তাদের নাকি বেশ নামডাক আছে। ঢাকা শহরে নাকি ছেলের বাবাকে সবাই এক নামে চিনে। তিনি মারা গেছেন অনেক বছর হয়েছে, কিন্তু তার সুনাম নাকি এখন একইভাবে বজায় আছে। ছেলে ছোটবেলা থেকে বিদেশে মানুষ, ছেলে এখন আমাদের গ্রামেই আছে, চাইলে তোরা গিয়ে দেখে আসতে পারিস। অভি থমথমে গলায় বলল, কোনো ভিনদেশির সাথে বোনের বিয়ে দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তার উপরে বলছো ছেলে ছোটবেলা থেকে বিদেশি মানুষ, তাহলে ছেলের স্বভাব চরিত্র কেমন হবে বুঝতে পারছো? মতিন আমাদের পাশের গ্রামের ছেলে হয়েও ওর ভিতরে জানোয়ারটাকে আমরা চিনতে পারিনি, তার উপরে সে ছেলে আবার ভিনদেশি। অভির কথা শুনে সবাই চুপ হয়ে যায়। অভির কথাই যুক্তি আছে, অভির কথা ফেলে দেওয়ার মতো না। ছেলের আব্বাজান অন্য সবার দিকে তাকিয়ে বলল, আর তোমাদের কার কি মত? সবাই নিজেদের মতো চিন্তা করছে। হাবিব মৃদু স্বরে বলল, চাচা যান, সম্পর্ক ভাঙতে সময় লাগে 1 সেকেন্ড, কিন্তু সম্পর্ক করতে সময় লাগে 1 যুগেরও বেশি সময়। তাই তাদের না করে দেওয়া আগে আমরা একবার তো খোঁজ খবর করে দেখতেই পারি ছেলের সম্পর্কে, ছেলের পরিবার সম্পর্কে। সব দেখে শুনে যদি আমাদের ছেলে পছন্দ না হয়, তারপর না হয় আমরা তাদের না করে দেব। এবার বাকিটা তোমার বোঝে দেখো চাচা যান। সম্রাটও আব্বাজানের দিকে তাকিয়ে বলল, অভি যে কথা বলেছে সে কথায় যুক্তি আছে, কিন্তু হাবিবের কথাও ফেলে দেওয়ার মতো নয়।
আমরা তাদের না করে দেওয়ার আগে একবার অন্তত খোঁজ খবর নিয়ে তো দেখতে পারি ছেলে কেমন, ছেলের পরিবার কেমন। ধারার দাদি আম্মা পান চিবোতে চিবোতে বলল, আমার কোনো নাতির কথাই ফেলে দেওয়ার মতো নয়। এবার তুই আর তোর ভাই ছোট মিলে সিদ্ধান্ত নে, কি করবি তোরা। ধারার আব্বাজান তার ছোট ভাইয়ের দিকে তাকায়। তা দেখে সে বলল, তুমি যেটা ভালো বুঝো ভাইজান তাই করো। ধারার আব্বাজান কিছুক্ষণ চিন্তা করার পর বলল, আমার হাবিবের কথাগুলো মন্দ লাগেনি, একবার আমরা খোঁজ খবর নিয়ে দেখতে পারি। অভি, হাবিব, শোন তোরা দুজনে, আমার, তোর ছোট চাচা কিংবা তোদের ভাইয়া শহরে তেমন কোনো বন্ধু নেই, তাই তোদের দুজনকে সবকিছু খবর নিয়ে বের করতে হবে। ওদের তো শহরে অনেক লোকজন জানাই আছে, মনে হয় না তাদের সমস্যা হবে। হাবিব মৃদু স্বরে বলল। তোমার কাছে কি ছেলের কোনো ঠিকানা আছে? ধারার আব্বাজান তার পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে হাবিবের সামনে দিয়ে বলল, আফজাল ভাই এই কাগজটা দিয়ে গেছে, এতে নাকি ছেলের সব ঠিকানা লেখা আছে, এমনকি বিদেশে কোন কলেজে পড়ে, কোথায় থাকে, এসব কিছুই নাকি লেখা আছে। এবার তোরা একটু খুঁজে দেখ, ছেলে এবং ছেলের পরিবার ভালো হলে না হয় ভেবে দেখবো আমরা। হাবিব কাগজের লেখাগুলো পড়ে ধারার আব্বাজানের দিকে তাকিয়ে বলল, ছেলে তো ইতালিতে থাকে, ওখানকার একটা নাম করা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। হাবিবের কথা শুনে অভি হাবিবের হাত থেকে কাগজটা নিয়ে পড়ে বলল, জুনায়েদ, কাউসার জুনায়েদ ছেলের বাবা? সম্রাট জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই চিনিস তাকে? অভি মৃদু স্বরে বলল, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে তার নাম ডাক শুনেছি অনেক। কথায় আছে না, মানুষ মারা যাওয়ার পর তার কর্মের মাঝে বেঁচে থাকে। কাউসার জুনায়েদ ঠিক তেমন একটা মানুষ। মারা যাওয়ার এত বছর পরেও তার নামে এখনো চর্চা হয়। শুনেছি তিনি মারা যাওয়ার পরে নাকি তার বড় দুই ছেলে তার ব্যবসার হাল ধরেছেন। তাদের অফিসের একটা শাখায় আমার মেসের একটা সিনিয়র ভাইয়া চাকরি করে। তোমরা বললে আমি ওই ভাইয়ার সাথে কথা বলে এ বিষয়ে খোঁজ খবর নিতে পারি। সব শুনে ধারার আব্বাজান সম্মতি জানায়, আগে ছেলের বিষয়ে খোঁজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নেবে। হাসি আনন্দের মধ্য দিয়ে কিভাবে যে 2 দিন পার হয়ে গেছে টেরই পায়নি ধারা। হাবিব আর অভির সাথে এখানে ওখানে ঘুরে বেরিয়েছে। ধারা ওদের কাছে যা যা আবদার করেছে সব পূরণ করেছে ওরা, আর করবে নাই বা কেন? একমাত্র বোন ওদের, ওরা তো পারলে ওদের বোনকে মাথায় করে রাখে। ধারা তো যখন পেরেছে 2 ভাইকে কিছু না কিছু বলে খেপিয়ে গেছে, আর অভিকে তো সুযোগ পেলেই বান্ধবীর বর বলে খেপানো শুরু করে। অভি মাঝে মধ্যে প্রতিবাদ করার অভিনয় করলেও মনে মনে ধারার খেপানোটাকে বেশ উপভোগ করে। জান্নাত গ্রামে নেই। অভি গ্রামে আসার পরের দিনই সে তার দাদার বাড়িতে চলে গেছে। অবশ্য যাওয়ার আগে অভিকে আড়াল থেকে দেখে গেছে বেশ কয়েকবার। দুপুরে খাওয়া দাওয়ার পরেই হাবিব আর অভি ধারার আব্বা জানের ঘরে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পরেই তিনি ঘন্টা 2 বাড়িতে বিশ্রাম করে তারপর দোকানে যান। অভি দরজার বাইরে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে বলল, ভিতরে আসবো আব্বাজান? ধারার আব্বাজান শোয়া থেকে উঠে বসে। মনে হয় তিনি অভির গলা শুনেছেন। তিনি বিছানায় চোখ বন্ধ করে বসে বিশ্রাম নিচ্ছিলেন। আন্দাজে তিনি বলল, হবি, তুই কি বাইরে দাঁড়িয়ে আছিস? অভি উত্তরে বলল, হ্যাঁ আব্বাজান। ধারার আব্বাজান মৃদু স্বরে বলল, ওহ, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। অভি আর হাবিব ঘরে ঢুকে। অভি গিয়ে ওর আব্বাজানের পাশে বসে। হাবিব একটা চেয়ার টেনে ওদের মুখোমুখি বসে। হাবিব কিছুক্ষণ চুপ থেকে বলল, চাচা যান, তুমি আমাদের যে কাজ দিয়েছিলে, মানে ওই যে ছেলের বিষয়ে খোঁজ খবর নিতে বলেছিলে, তা আমরা নিয়ে ফেলেছি। ধারার আব্বাজান হাবিব আর অভির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি? অভি বলল, হাবিব ভাইয়ের এক কলিগ পদোন্নতি পেয়ে বর্তমান ইতালির শহর আছে, তার কাছ থেকে ভাইয়া সব খবর পেয়েছে। ধারার আব্বাজান ছোট করে বলল, বল তাহলে এবার সবকিছু। হাবিব মৃদু স্বরে বলল, পুরো নাম জুনায়েদ ইভান, ইউনিভার্সিটি অফ টরন্টো, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। এই ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। ছেলের কোনো খারাপ অভ্যাস নেই। ছেলের বাবার কেনা বাড়িতে থেকে লেখাপড়া করে। পাড়া প্রতিবেশী, ইউনিভার্সিটির বন্ধু বান্ধব সবাই ইভানের নামে খুব সুনাম করেছে। ইভানের মতো নাকি এই যুগের ছেলেই হয় না। তুমি এখন অভির থেকে বাকি কথা শুনে চিন্তা করে দেখো তুমি কি করবে। ধারার আব্বাজান অভির দিকে তাকায়। অভি ধীর গলায় বলল, আব্বাজান, আমি ছেলের কোনো খারাপ দিক দেখছি না।
সব দিক থেকে পারফেক্ট সে। ছেলেরা তো 3 ভাই, তারা 3 ভাই তার মায়ের অনুমতি ছাড়া নিঃশ্বাস নেয়। এক কথায় বলতে গেলে তারা 3 ভাই তার মাকে পাগলের মতো ভালোবাসে। আর্থিক অবস্থায় আমাদের থেকে কয়েক গুণ উপরে আছে তারা। আমার সব থেকে ভালো লেগেছে ছেলের মাকে। এত বড় সাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়েও তার ভিতরে বিন্দুমাত্র অহংকার নেই। তুমি শুনে অবাক হবেন, তিনি এত বছর একটা হাই স্কুলে শিক্ষকতা করেছেন। বছর কয়েক হয়েছে তিনি রিটায়ার্ড করেছেন। আমি প্রথমেই বিয়ে সম্বন্ধিত না করলেও এখন আমি বলছি, তুমি চাইলে এই বিষয়ে কথা বলতে পারো। এখন বাকিটা তুমি আর চাচা যান মিলে সিদ্ধান্ত নাও। তুমি আমাকে আর ভাইয়াকে বলেছিলে ছেলের বিষয়ে খোঁজ খবর নিতে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এবার তোমরা ভেবে দেখো তোমরা কি করবে।